মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর। ডিসি সম্মেলনের তৃতীয় দিন আজ দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে সেনাবাহিনী, বললেন প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডে শামীম সহ 12 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। ইন্টারনেট বন্ধ করে হত্যা মামলার 6 পলক বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় সরকার গঠন করছে বিজেপি, মুখ্যমন্ত্রী পদে আলোচনায় শুভেন্দু। বিজয়কে এক ঐতিহাসিক অধ্যায় বললেন মোদি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। সকালে সচিবালয়ে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্জের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না, এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। বর্তমান সরকার দেশের স্বার্থ সুরক্ষা করবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থবিরোধী হলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। দেশের কল্যাণে সশস্ত্র বাহিনীকে জনপ্রশাসনকে যে সহায়তা দিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসকেরা। এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম। সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকের সম্মেলনে তৃতীয় দিনের কার্যক্রমের তিনি সাংবাদিকদের একথা জানান। বলেন, সরকার সামরিক বাহিনীকে জনমুখী করতে দায়বদ্ধ। আগামীতে সিভিল প্রশাসনের সাথে দেশের প্রয়োজনে সামরিক বাহিনী এক হয়ে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা। সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা বলতে পারি। তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা আমাদেরকে সত্যি বিমোহিত করেছে এবং আমরা আশা করি তাদের যে সহায়তা তারা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবাই আশা করে সেই বাহিনীর দিকে আমরা ইনশাল্লাহ আমাদের ইষ্টপত্রে বুঝতে পারি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, সম্মেলনের তৃতীয় দিনের সেশনগুলোতে সরকারের পক্ষ থেকে কি ধরনের বার্তা দেয়া হলো জেলা প্রশাসকদেরকে আমাদেরকে জানাবেন। অর্থাৎ জেলা প্রশাসক সম্মেলনের আজকে তৃতীয় দিন, অর্থাৎ 3 দিন ধরে এই সম্মেলন চলছে এবং এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা অংশ নিচ্ছে এবং আজকে মোট 8টি সেশন রয়েছে এবং এই 8টি সেশনে প্রায় 14টি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা দিনব্যাপী অংশ নেবেন এবং এই প্রোগ্রাম কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এবং এখন পর্যন্ত প্রায় 3টি সেশন শেষ হয়েছে এবং আপনার সঙ্গে যখন কথা বলছি তখন 4 নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী কথা বলেছেন, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবং তিনি বলেছেন যে আগে যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো রোধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিভিন্ন নির্দেশনা জেলা প্রশাসক দিয়েছেন এবং প্রতিরক্ষা থেকেও প্রথম রয়েছে, সেখানেও কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকরাও কিন্তু এই প্রতিরক্ষা বিষয়গুলো নিয়ে তারা মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। তো কিছুক্ষণ আগে কিন্তু ফকির মাহবুব আনাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যে মন্ত্রী, তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে ব্রিফ করেছে এবং তিনি বেশ কিছু কথা বলেছেন। আপনাকে যদি একটু মোটা দাগে বলতে চাই যে তিনি বলেছেন যে সাইবার সিকিউরিটি সহ সরকারের মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের এবং মাঠ পর্যায়ে যাতে সব বিষয়ে এই সাইবার সিকিউরিটি বিষয়ে নিরাপত্তা দেওয়া হয় এবং সাইবার সিকিউরিটি প্রতিরোধে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ডিসিরাও কিন্তু
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীর নির্দেশনাগুলো শুনছেন এবং তারা মাঠ পর্যায়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তো সব মিলে যদি বলি, এখন মূলত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ যে বিভাগ রয়েছে সেই বিভাগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ প্রায় 7 থেকে 8টি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের যে এখন বৈঠক চলছে এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এটিও ব্রিফিং হবে এবং এরপরে মধ্যাহ্নভোজের বিরতি এবং মধ্যাহ্নভোজের পরে আরো প্রায় 4টি সেশন হবে এবং এই 4টি সেশনে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এটিও ব্রিফিং হবে এবং এরপরে মধ্যাহ্নভোজের বিরতি এবং মধ্যাহ্নভোজের পরে আরও প্রায় 4টি সেশন হবে এবং এই 4টি সেশনে প্রায় 4 থেকে 5টি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা অংশ নেবে এবং এই মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিন্তু তাদের মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা সম্ভাবনা তুলে ধরে কিন্তু মাঠ পর্যায়ে যে জেলা প্রশাসক রয়েছে তাদেরকে নির্দেশনা দেবেন। তো আমার কাছে আজকে তৃতীয় দিনে এই ছিল সবশেষ তথ্য। আসাদ। শামীম, আপনাকে ধন্যবাদ। ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক বিষাদময় ও রক্তঝরা দিন। 2013 সালের এই দিনে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেম ওলামাদের উপর পরিচালিত হয়েছিল এক নজিরবিহীন যৌথ অভিযান। এক যুগ পেরিয়ে গেলেও সেই রাতের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের 10 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিয়েছে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে ইন্টারনেট বন্ধ করে হত্যায় উস্কানি সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে। এছাড়াও আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ার 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে 8ম দিনের যুক্তি উপস্থাপন রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, মানবতা বিরোধী অপরাধে আজকের মামলাগুলোর সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? আসাদ, আপনি জানেন যে আজকে শাপলা চত্বরের যে হত্যাযজ্ঞ সেটির আজকে দিবস আজ। তো এই বিষয় নিয়ে কিন্তু চিফ প্রসিকিউটর কিছুক্ষণ আগে কিন্তু কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে সব মিলিয়ে এই পর্যন্ত তদন্তে 58 জনের যে নিহতের কিন্তু তারা তথ্য পেয়েছেন এবং এই 58 জনের কিন্তু পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন। এর আগে তিনি বলেছিলেন যে শুধুমাত্র ঢাকাতেই 32 জনের যে পরিচয় শনাক্তের কথা। আজকে তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে নারায়ণগঞ্জে কিন্তু তৎকালীন সময়ে কিন্তু হেফাজতে কর্মীদের উপর কিন্তু হত্যাযজ্ঞ হয়েছিল এবং সেখানে কিন্তু 20 জনের হত্যার তারা তথ্য পেয়েছে এবং 20 জনেরই কিন্তু পরিচয় শনাক্ত করতে তারা পেরেছেন। তো এই বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন এবং একই সঙ্গে তিনি যেটি জানিয়েছেন যে এই হত্যাযজ্ঞের কিন্তু অন্যতম প্রধান আসামি কিন্তু শেখ হাসিনা। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে এখানে প্রধান আসামি করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু 30 জনের মতো এই মামলার কিন্তু আসামি রয়েছে এবং গ্রেপ্তার রয়েছেন কিন্তু আপাতত 6 জন। তো এই বিষয়ে তিনি এরকমটি জানিয়েছেন। এদিকে কিন্তু আজকে ট্রাইব্যুনাল 1-এ যে নারায়ণগঞ্জে যে 10 জন হত্যার ঘটনা, যে মানবতা বিরোধী অপরাধ মামলায় যে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ হবার কথা ছিল সেটি কিন্তু হচ্ছে না। সে বিষয়ে কিন্তু একটি তারিখ নির্ধারণ করা হবে। তো এখন পর্যন্ত সেটি করা হয়নি, সেটি কিছুক্ষণের মধ্যে কিন্তু জানানো হবে। তবে এখন ট্রাইব্যুনাল 1-এ কিন্তু টিএফআই সেলে কিন্তু গুম নির্যাতনের মামলার কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। যিনি স্বাক্ষর দিচ্ছেন তিনি কিন্তু শফিকুল ইসলাম। তিনি কিন্তু গতকালকেও দিয়েছেন। শুধুমাত্র অবশিষ্ট যে সাক্ষী রয়েছে সেটি কিন্তু তিনি আজকে দিচ্ছেন। আর এদিকে ট্রাইব্যুনাল 2-তে কিন্তু হাসানুল হক ইনুর পক্ষে কিন্তু যুক্তিতর্ক করছেন তার পক্ষের আইনজীবীরা। তো সব মিলিয়ে কিন্তু আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। আসাদ। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেটে 2 জন সহ সারা দেশে 4 শিশু মৃত্যু হয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। অতিরিক্ত ভিড়ের কারণে ওয়ার্ডে জায়গা সংকুলন না হওয়ায় বারান্দাগুলোতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে মিশাল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্ট। সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ ও ৬ মাস বয়সী আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এই নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২০০ জন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৬৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ওষুধ দিছে কমছে, আবার খাইছে, আবার মধ্যে বাইরে গেছে। প্রাইভেট ডাক্তার গেছি, প্রাইভেট ডাক্তারও ওষুধ দিছেন, খাওয়াইছি, মানে আরো বাইরের বাচ্চা। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। হাম সাসপেক্টেড হয়ে হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৮ জন শিশু। এখন পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৫৪ জন শিশু। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় হামে ৭ মাস বয়সী এক শিশু মারা গেছে, আর নতুন শিশু রোগী ভর্তি হয়েছে ১৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, হামের প্রকোপ দিন দিন বাড়ছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আসাদ, যেমনটা বলছিলেন যে প্রতিদিনই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম এবং হামের উপসর্গ নিয়ে কিন্তু নতুন নতুন শিশু ভর্তি হচ্ছে। তো আমরা যে তথ্যটি পেয়েছি যে এই গত ১৭ই মার্চ থেকে আজকে পর্যন্ত গড়ে কিন্তু প্রতিদিন ২২ জন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং তাছাড়া আরেকটি পরিসংখ্যান যদি আমরা বলি যে প্রতি ২ দিনে একজন শিশু এখন পর্যন্ত মারা গিয়েছেন। এই যে বিষয়, এই বিষয়টি কিন্তু খুবই উদ্বেগজনক, যে কারণে কিন্তু চিকিৎসকরাও কিন্তু তারা গভীর চিন্তায় পড়ে গেছেন যে এই হামের যে এখন যে সিমটমগুলো, সেই সিমটমগুলো কিন্তু খুব দ্রুতই কিন্তু মারাত্মক আকার ধারণ করছে এবং শিশুরা কিন্তু খুব দ্রুতই দুর্বল হচ্ছেন। তো আপনি জানেন যে হাম একটি ছোঁয়াচে রোগ, যে কারণে কিন্তু এই রোগের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবটা কিন্তু দিন দিন বাড়ছে এবং সেটি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে অল্প বয়সী শিশুরাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন, যেখানে কিন্তু ৯ মাস বয়সী শিশুদেরকে হামের টিকা দেওয়ার কথা ছিল বিগত সময়ে, সেই সময়টা কিন্তু এই এখন ৬ মাসে নিয়ে আসা হয়েছে এবং ৬ মাসের নিচের যে শিশুগুলি আক্রান্ত হচ্ছেন, আমরা ৪০ দিনের শিশুকে আক্রান্ত হতে দেখেছি, ২-৩ মাস ৭ মাস আক্রান্ত হচ্ছেন, যে কারণে কিন্তু চিকিৎসকরা কিন্তু দারুণ উদ্বিগ্ন রয়েছেন এবং হামের বাচ্চাদের যে আর্তনাদ, সেই আর্তনাদে কিন্তু হাসপাতালে আমরা দেখেছি অভিভাবকরা কিন্তু খুব দুশ্চিন্তায় রয়েছেন। অনেক অভিভাবক কান্নাকাটি করছেন এবং তাদের অনেকটাই অসহায় হয়ে পড়েছেন। তো আপনি জানেন যে আজকেও কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন উপসর্গ নিয়ে, এবং এ পর্যন্ত কিন্তু ময়মনসিংহে ২৫ জন শিশু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে হামের উপসর্গে। তাছাড়া কিন্তু ১০৮৮ জন শিশু কিন্তু মার্চের ১৭ তারিখ থেকে আজকে পর্যন্ত ময়মনসিংহ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। বর্তমান সরকার জঙ্গিবাদ নিয়ে অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে জঙ্গিবাদ নিয়ে অতি রঞ্জিত প্রচারণা চালানো হয়েছে। সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হামের টিকা নিয়ে দেশে আর কোনো সংকট হবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। এবার যে হাম নিয়ে যে সংকট হলো, সেই সংকট অন্য কোনো রোগের ক্ষেত্রে হবে না এবং হাম নিয়ে ভবিষ্যতে কোনোদিন হবে না। আমরা যদি ন্যূনতম সভ্য জাতি হয়ে থাকি আমরা এই জায়গাগুলো নিয়ে কোনো রকম কোনো সমস্যা করবো না। ইনফ্যাক্ট এটা একটা
স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম ছিল, সেই সিস্টেমটাতে কিছুটা চেঞ্জের চিন্তা করা। আমি বলছি না তারা ইভিল ইন্টেনশনে কিছু করেছেন, আমি ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। চলতি মাসে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও থেমে থেমে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বর্তমানে বজ্রপাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। জানান, চলতি বছরে 70 জনের বেশি মানুষ বজ্রপাতে মারা গেছেন, তাই বজ্রপাত হলে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। চলতি সপ্তাহে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানান এই আবহাওয়াবিদ। এই বৃষ্টিটা একবারে মানে বন্ধ হয়ে যাবে না, তো বৃষ্টি এখন হবে, তবে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম, থেমে থেমে বৃষ্টি হবে। যে বৃষ্টিটা হবে বেসিক্যালি এখন হচ্ছে আপনার রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এই দুজনের সম্ভাবনাই বেশি। যখন বৃষ্টি হয় আর সেই সময় দমকা ঝড়ো হয়, আর যেটা গতকালকে হয়েছে, বিশেষ করে রাজশাহী এবং যশোর, কুষ্টিয়া এইসব জায়গাতে আপনার ঝড়ো হওয়া সহ বৃষ্টি হয়েছে। এখন যেটা হচ্ছে, এই সময় যখনই বৃষ্টি হবে সেই সময় দমকা ঝড়ো হবে, বজ্রপাত হবে। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। জয়ের পর এখন আলোচনা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে। এক্ষেত্রে জোরে সোরে উঠে এসেছে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নাম। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর দলীয় কার্যালয়ে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বাংলায় বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যে পরিবর্তন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি এই অভূতপূর্ব জয়কে রাজ্যের ইতিহাসে ঐতিহাসিক অধ্যায় বলে অভিহিত করেছেন নরেন্দ্র মোদী। কুষ্টিয়া জেলার এবছর 2 লক্ষাধিক কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে। প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে লালন পালন সহ শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আর সব বিষয়ে খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। মঞ্জুরুল ইসলাম খোকন ও পার্থ সারথী ঘোষের তথ্যই ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এই বছর জেলায় 2 লক্ষাধিক গরু, মহিষ সহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে। খামারিদের অভিযোগ, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে না পারলে লোকসানে হারাতে হবে পুঁজি। বর্তমানে খাবারের যে দাম, এটা কমাতে হবে এবং ওষুধের দামও অনেক বেশি। জিনিসপাতির দাম না কমলে গরু পালন করবো কেমন করি? বাজার থাকলে আমার গরুতে লাভ হবে, আমি আবার আরেকটা কিনতে পারবো সেই টাকা দিয়ে। 27টা মতো কোরবানিতে বিক্রি করব আমরা, 17টা গরু আমরা তৈরি করছি। এবার এটা লাভজনক ব্যবসা বলে এটা বাড়ানোর একটা স্বপ্ন আছে। পশু খামারে কাজ করে অনেকের কর্মসংস্থান হয়েছে। পরিচর্যায় তারা দিনরাত কাজ করছেন। 27টা গরু আছে, গরুর ট্রিটমেন্ট, খাবার টাবার আমি দিই সবগুলো। প্রতিদিন এক টাইমে 40-50 বস্তা করে চুল লাগে। সকাল 7টায় আসি, বিকেল 4টায় চলে যায়। দেশীয় পদ্ধতিতে পশুপালনে খামারিদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার পাশাপাশি রাসায়নিক দ্রব্য ব্যবহারে সচেতন করছে প্রাণী সম্পদ বিভাগ। খামারিদেরকে আমাদের যত ধরনের লজিস্টিক সাপোর্ট পরামর্শ দিয়ে যাচ্ছি উড়ান বৈঠক, প্রশিক্ষণের মাধ্যমে, এবং তারা দেশীয় খাবার, দানাদার খাবার এবং ঘাস খেয়ে তারা লালন পালন করছে। এখানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা হরমোন এই জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করা হচ্ছে না। কোরবানির ঈদ সামনে রেখে কুষ্টিয়া জেলায় এবছর ছোট বড় প্রায় 9,500 খামারে প্রস্তুত হচ্ছে পশু। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীর জলসীমায় নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সতর্কতা উদ্বেগ করে হরমুজে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে মিসাইল ছুড়েছে তেহরান। এদিকে 7টি দ্রুতগতির নৌযানে পাল্টা হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তবে দেশটিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে।
সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করায় সোমবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে মিসাইল ছুড়েছে ইরান। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে হামলার সময় যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছে ছিল। এর জবাবে ইরানের 7টি ছোট নৌকা ধ্বংস এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তবে দেশটিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আধুনিক সরঞ্জামে ঠাসা, প্রয়োজনে এসবের সবটুকুই ব্যবহার করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডেলকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান তেল স্থাপনা ফুজাইরাতে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আহত হয়েছে 3 ভারতীয় নাগরিক। একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাত। ভবিষ্যতে এ ধরনের হামলা হলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবেও খ্যাত পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রমের উপর প্রতিবেদন করে এই বছর পুলিৎজার পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। গেল সোমবার এ বছরের পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে কলম্বিয়ার ইউনিভার্সিটির একটি বোর্ড। ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারের ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। রাজধানীর কিংস আরেনার ম্যাচ শুরু দুপুর 2:45টায়। সর্বশেষ দেখায় ঘরের মাঠ ব্রাদার্সের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী কিংসরা, তাই ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে যেতে মরিয়া তারা। অন্যদিকে কিংসকে হারিয়ে ফাইনালে উঠতে চায় ব্রাদার্স। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে যাবে। একই সময়ে কুমিল্লার এমিনিটের রহমতগঞ্জের প্রতিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচের জয় দুই দলই হিসাবে খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর। ডিসি সম্মেলনের তৃতীয় দিন আজ। দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে সেনাবাহিনী, বললেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডে শামীম সহ 12 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। ইন্টারনেট বন্ধ করে হত্যা মামলায় জয়পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় সরকার গঠন করছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে আলোচনায় শুভেন্দু। বিজয়কে এক ঐতিহাসিক অধ্যায় বললেন মোদি। এই ছিল পরবর্তী সংবাদে বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।